আপনাদের মধ্যে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সন্তান কিংবা আপনাদের নাতি, তাদের যত ওজন, ঠিক তত পরিমাণ ওজনের সোনা বাড়ি থেকে উদ্ধার হয়েছে অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল এবং তার ভগ্নিপত মিনার মণ্ডলের বাড়ি থেকে। ওই আপনার নাতি কিংবা আপনার সন্তানের মোটামুটি যা ওজন, ওই 6-7 বছর বয়সে, সেই 15 কেজি ওজনের সোনা উদ্ধার হয়েছে। আর আপনার বাড়িতে কত গ্রাম সোনা রয়েছে? মাথায় চিন্তায় হয়তো আপনাদের চুল উঠে যাচ্ছে যে মেয়ের বিয়ে দিতে হবে কিংবা নাতি বা নাতনির জন্য কিছু রেখে যেতে হবে। কত গ্রাম সোনা রয়েছে এটা রোজ হিসাব করছেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছেছিল, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা দেখাবো আপনারা প্রত্যেকে আঁতকে উঠবেন। যদিও এটা দেখা আমাদের কার্যত চোখ কানের একটা প্র্যাকটিস হয়েই গেছে তৃণমূল কংগ্রেসের জামানার পর থেকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন দ্রব্যমূল্য বৃদ্ধি হলো, মোদী সরকার জবাব দাও। আলুর দাম কেন 20 টাকা থেকে 22 টাকা হলো, মোদী সরকার জবাব দাও বলে রাস্তায় নেমেছেন। অন্যদিকে তাদের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছে 15 কেজি 20 কেজি করে সোনা পাওয়া যাচ্ছে। লোহা নয়, আপনার বাড়িতে লোহা পাওয়া যাবে না, 15 কেজি পাবেন। যারা ভিডিও দেখছেন, আপনার বাড়িতে কারোর বাড়িতে 15 কেজি লোহা আছে? বাড়িতে 15 কেজি লোহা পাবেন না আপনাদের বাড়িতে। সোনা পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বাড়ি থেকে। এবং অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই একটা মারাত্মক বক্তব্য বলেছিলেন আমাকে জেল যেতে হয়েছে কি এমনি এমনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে জেলে যেতে হয়েছে। অর্থাৎ তাহলে কি ভাগ বটোয়ারার ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোমালিন্য ছিল? হওয়াটাই স্বাভাবিক। আজকে যে সিনেমাটিক ভিডিও আপনাদের সামনে দেখাবো, যে অদ্ভুত অদ্ভুত ভিডিওগুলো আপনাদের সামনে দেখাবো, জানি না নিজের গেলে আবার চড়ও মারতে পারেন। আর না হলে যে রাজনৈতিক নেতা নেতৃত্বরা এই 15টা বছর আমাদের এই অত্যাচারের যন্ত্রণা দিল, তাদের প্রতি জানি না কতটা বীতশ্রদ্ধ আপনারা হয়ে যাবেন। আজকের পর্বটা একটু শুনুন আমার কাছ থেকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। কয়েকদিন ধরেই টাকা গোনার কাজ চলছে। আমি খবরটা করিনি, তার কারণ প্রায়শই এই ধরনের খবর পাওয়া যায়। মিনার মণ্ডল, যিনি অফিসিয়ালি একজন উত্তরবঙ্গের সরকারি বাস চালক, তার বাড়ি থেকে 28 কোটি টাকারও বেশি গোনা চলছে। আমি যখন খবর রেকর্ড করছি তখনও গোনা কনফার্ম হয়নি, তখনও চলছে। বাক্সর পর বাক্স টাকা নিয়ে চলে যাওয়া হচ্ছে গুনে, এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। তবে এই মিনার মণ্ডল নাকি, এই মিনার মণ্ডলের বাড়ির লোকের দাবি যে এটা তাদের সোনা নয়, তাদের টাকা নয়, এটা টুলু মণ্ডল বলে তার ভগ্নিপত, বা কে কার ভগ্নিপত আমি জানি না, রিলেশনটাই ভগ্নিপতের রিলেশন। তো সে নাকি রেখে গিয়েছিল বছরখানে, 1 বছর আগে, বিশেষ করে এই নির্বাচনের হারের ইঙ্গিত পাওয়ার পরই রেখে দেওয়া হয়েছিল। এই টুলু মণ্ডল, যে টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী, মেয়ের বিয়েতে সে কিভাবে উদযাপন করেছে, যে কোনো বলিউডের স্টাররা পর্যন্ত অবাক হয়ে যেতে পারে, এমনকি আম্বানি পর্যন্ত লজ্জা পেতে পারেন না। সত্যি, মিথ্যে বলছি না। আমি আপনাদের সামনে টুলু মণ্ডল কিভাবে এত সাম্রাজ্যের প্রাসাদ বানালো তার হিসাব দেব, একেবারে অঙ্ক কষে বুঝিয়ে দেবো যে কিভাবে তিনি টাকা, আপনার আমার পকেট থেকেও টাকা মেরেছেন। আর এটা জানার পরেও আমরা বারবার সচেতন করে গেছি যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, তার সত্ত্বেও আপনাদের মধ্যে কেউ কেউ ভোট দিয়েছেন। তো আপনার আমার টাকা মেরে এই সমস্ত তৃণমূলের নেতারা কিভাবে মেরেছে আমি দেখাবো আপনাদের সামনে। কিন্তু তার আগে যেটা দেখাবো, তার মেয়ের একটা বিয়ের ছবি দেখাবো। ছবিটা আড়াআড়ি ভাবে তোলা, একটু দেখুন, বিয়েতে বৈভবটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে 15 কেজি সোনার মালিক তিনি নয়, তার তো আরো বেশি থাকতে পারে। একটা তার বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে একটা ফেলে দেওয়া 15 কেজি, যিনি ফেলে দিতে পারেন 15 কেজি সোনা, রেখে দাও আপাতত, পরে গিয়ে আমি ওটাকে হিসাব নিচ্ছি। তার মেয়ের বিয়েতে উদযাপনটা দেখুন, অনিল আম্বানিও পর্যন্ত লজ্জা পেয়ে যেতে পারে। কিন্তু এটা কি অলিম্পিকের আসর বসেছে, নাকি এটা কমনওয়েলথের ওপেনিং সেরিমনি? আপনি বুঝতে পারবেন না। দেখুন একবার।
দেখলেন, এটা নাকি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা পুলিশ যখন ছিলেন তখন নাকি জানতেই পারেননি এত বড় আসর কি করে, কে এত বড় আসর বসালো, তার কোথা থেকে এত বৈভব আসলো, টেরই পাননি নাকি তারা। কেন টের পাবেন? টুলু মণ্ডলের একবার কল্পনা করে দেখেছেন, টুলু মণ্ডলের কাছে যদি এত টাকা থাকতে পারে, তাহলে টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল তৈরি করলো, টুলু মণ্ডল তো 20% নিয়েছে, যারা 80% নিয়েছে টুলু মণ্ডলের কাছ থেকে, একটা টুলু মণ্ডলের কাছ থেকে 80%। পশ্চিমবঙ্গে এরকম অন্তত 5,000 টুলু মণ্ডল রয়েছে। এই 5,000 টুলু মণ্ডলের কাছে 80% করে নিয়ে যারা রেখে দিয়েছে, তাদের কত টাকা পরিমাণ একটু বুঝতে পারছেন? তারা কিন্তু হাওয়ায় চপ্পল পড়তে পারে, তারা কিন্তু নর্মাল গাড়িতে যাতায়াত করতে পারে, তাহলে তাদের টাকার পরিমাণের অঙ্কটা একবার কল্পনা করতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশে যাওয়ার কথা বলছেন, আবারও তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবারে সুপ্রিম কোর্টে চলে গেছেন, চোখের ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে ছাড়তেই হবে। ভালো ব্যাপার, আমরা দেখবো কি রেজাল্ট হয়। কিন্তু যেটা আমি দেখাবো আপনাদের সামনে, এই যে টুলু মণ্ডল, দেখুন তার মেয়ের বিয়েতে, সম্ভবত তার মেয়ের বিয়েতেই বলিউড থেকে টলিউড নেতা নেতৃত্বরা তারা নিজেরা বলছেন, 2024-এ বোধহয় বিয়ে হয়েছিল, যে আমি অমুক, আমি জারিন খান, আমি আরবাজ খান, আমি আসছি টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে, আপনারা আসছেন তো, আপনারা দেখছেন তো। এরকম ভাবে প্রচারটা একবার দেখুন, প্রচারটা আপনারা, বিয়ে তো দেখলেন, সেরিমনিটা দেখলেন, অনিল আম্বানির গোছের সেরিমনি, ভাবতে পারেন পশ্চিমবঙ্গের বুকে। এবার দেখাবো এই প্রচারে কাদের কাদের আনা হয়েছিল। টলিউডের অতিথি ছিল, বলিউডের অতিথি ছিল, এরা ধরা পড়বে না? এরা জানতেন না? এরা প্রশ্ন করেননি যে টুলু মণ্ডল হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হলো কি করে? না, তারা জানতেন যে এর পেছনে যারা আছে তারা সরকার পক্ষেরই লোক। আমি দেখাবো সেই অংশটা যদি খুঁজে পাই। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूं जरीन खान और मैं आ रही हूं आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। Special thanks to Mr. Tulu Mundal and thanks to all of you for inviting me there. आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बिरहम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मॉन्डल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। নমস্কার, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের। দেখলেন, এই হচ্ছে পরিস্থিতি। তো সবাই মিলে আর কি মানে ইনভাইটেড ছিলেন টুলু মণ্ডলের আসরে, এবং পরে নাচা গানা, ভাবুন মানে বলিউডের সুপারস্টাররা এসে তার বিয়েতে নেচে গেছেন। এই অখ্যাত অখ্যাত টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে নাকি নেচে গেছে, মেয়ের বিয়ে সম্ভবত বা কোনো আত্মীয়র বিয়েতে নেচে গেছেন। বুঝতে পেরেছেন? এটা নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জানতেই না, বুঝতেই পারেননি তিনি। এবার আসি আপনাদের সামনে, আরো পরে ভিডিও দেখাবো, আরো পরে তার একটা বাড়ির ভিডিও এসেছে, আমি একটু পরে দেখাচ্ছি। এবার হিসাবটা একটু দিয়ে দিই, নাহলে আপনারা আবার বোর হয়ে যাবেন। কি করে টুলু মণ্ডলের এত টাকা হলো? টুলু মণ্ডল পাথরের ব্যবসায়ী, শুধু পাথর বললে ভুল হবে, পাথর, বালি, গরু, ওগুলো পরে আসছে। আমি আগে পাথরের হিসাবটা আপনাদের সামনে দিয়ে দিই, কিভাবে আমাদের মানে আমাদেরকে ঠকিয়েছে টুলু মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ঠকাতে সাহায্য করেছিল তাদের গভর্নমেন্ট, সেটা দেখাই। দেখুন, এই টুলু মণ্ডল তিনি একটা সময় পাথর, ওই নির্মাণ কাজে, আপনাদের বাড়ির ঢালাইয়ের সময় বা কিংবা যে কোনো ঢালাইয়ের সময় স্টোন চিপ লাগে না, ছোট ছোট স্টোন চিপ, সেগুলো কিভাবে তৈরি হয়? ওই বীরভূমের মাটির তলা থেকে ওই ব্যাসাল্ট স্টোনস আছে, ব্যাসাল্ট স্টোন, সেগুলোকে ক্রাশারের মধ্যে ছোট ছোট বিভিন্ন ভাগে ভেঙে সেগুলো লরিতে বোঝাই করে সেগুলো বিভিন্ন ভারত, বাংলাদেশ, পড়শি রাজ্য, পড়শি দেশে সব পাঠিয়ে দেওয়া হতো। এবার টুলু মণ্ডল যখন জয়েন করেছিল এই যখন এসেছিল, শ্রমিক ছিলেন, 2000 সালে শ্রমিক, মাথায় করে ওই লোড করতেন লরিতে। তারপরে আমি সংক্ষেপে বলছি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই তার আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। একের পর এক পুরনো লরি কিনতে থাকেন এবং তারপরে সে নিয়ে ব্যবসা তার প্রথম দিকে শুরু হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আসার পর
তিনি যেটা করেছিলেন যে একের পর এক গেটগুলো, যে গেটগুলোর মধ্যে দিয়ে লরি পাস হলে একটা ডিসিআর স্লিপ কাটতে হতো, সেই ডিসিআর স্লিপটা হচ্ছে রাজকোষে ওই লরির যারা মানে যে মালগুলো লরি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে একটা ডিসিআর স্লিপের মাধ্যমে একটা টাকা দিতে হতো। টাকার পরিমাণটা আমি বলছি কত টাকা, হিসাবটা, সেই টাকাটা রাজকোষে পড়ার কথা ছিল এবং সেই রাজকোষে পড়া টাকাটা থেকে কেউ কন্যাশ্রী পাবে, কেউ লক্ষ্মীর ভান্ডার পাবে, কেউ আরো বিভিন্ন রাস্তা হবে, উন্নয়ন হবে, এটা ছিল কথা। আর ওই যে আমাদের এত কোটি টাকা ঋণ রয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঋণ শোধ করবেন, এটা ছিল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঋণ তো শোধ করেননি, ঋণ আরো পাল্টা করেছেন। এবার হিসাবটা আপনাদের সামনে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই প্রত্যেক টনে মানে লরিতে যত টন পাথর যায় প্রত্যেক টনে ডিসিআর কাটা হতো, টন প্রতি হিসাবে ডিসিআর কাটা হতো প্রত্যেক টনে। আমি দেখানোর চেষ্টা করছি, আগে ছিল এটা 100 টাকা পার টন, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কিছুদিন পর এটাকে 250 টাকা প্রতি টন করে নেন। অত্যন্ত ভালো, প্রতি টন যদি বাড়ে তাহলে সরকারের রাজকোষ ভরবে, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু না, উদ্দেশ্য ছিল অন্য কিছু। এইটা বাড়ালাম, বাড়িয়ে দেখানো হলো যে রাজকোষ ভরবে, কিন্তু ভরানো হতো টুলু মণ্ডলের প্রাসাদ, এবং টুলু মণ্ডল আবার 20% না কত পার্সেন্ট পাঠাতেন বলতে পারবো না, টুলু মণ্ডল আবার রাজনৈতিক নেতাদের পাঠিয়ে দিতেন। এবার দেখুন প্রতি টনে 250 টাকা, তাহলে যদি 16 টনের একটা 16 চাকার যদি একটা লরি হয়, মোটামুটি 32 টন, মোটামুটি না, তারা 16 চাকার লরি 32 টন বহন করতে পারে। হিসাব হচ্ছে তাহলে 8,000 টাকা একটা লরির প্রতি 8,000 টাকা ডিসিআর কাটতে হতো, সেই টাকাটা সরকারি কোষাগারে জমা পড়ার কথা। 18 চাকার যদি লরি হতো তাহলে তার ভার বহনের ক্ষমতা ছিল 40 টন, 40 টন ইন্টু 250 করলে হয় 10,000 টাকা, এবং এই 10,000 টাকা একটা লরি প্রতি প্রত্যেক দিন সরকারের কোষাগারে জমা পড়ার কথা ছিল। এখানে ধরা যায় মিনিমাম ওই এলাকাগুলো থেকে ওই বিভিন্ন যে গেটগুলো রয়েছে, মিনিমাম 8 থেকে 10টি গেটে কম করে অ্যাভারেজে দিনে 3,000টা কম করে লরি পাস হয়। এখনো হয়, শুভেন্দু অধিকারীর আমলেও হয়, 3,000 লরি পাস হয়। এবার 3,000 লরিতে যদি 8,500 কম করে ধরলাম, 10,000 আমি ধরলাম না, 8,500 টাকা করেও যদি ধরেন তাহলে 2,55,00,000 টাকা প্রত্যেক দিন সরকারের রাজস্ব আয় হওয়ার কথা, 2,55,00,000 টাকা। এর মধ্যে কি অভিযোগ যে নতুন এই সরকার মাত্র এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 2025-এ তারা এই 2,55,00,000 টাকা যেখানে রাজকোষে পড়ার কথা ছিল সেখানে পড়তো মাত্র 19 লক্ষ টাকা। ভাবুন, 2,50,00,000 টাকা রাজকোষে আমাদের আর্ন হতো প্রত্যেক দিনের কথা বলছি, মানে মাসে গিয়ে 100 কোটি টাকা, সে থেকে মাত্র 19 লক্ষ টাকা প্রতিদিন জমা হতো সরকারি কোষাগারে। কেন না, ডুপ্লিকেট ডিসিআর বানানো হতো। অরিজিনাল ডিসিআরে 19 লক্ষ টাকা জমা দিয়ে সরকারের কোষাগারে পাঠিয়ে দেওয়া হতো, আর বাকি নকল ডিসিআর বানিয়ে সেখানে ওই 1,49,00,000 টাকা বা এরকম টাকা থাকছে, বা 39 লক্ষ টাকা, তো 1,39 লক্ষ টাকা ওই টুলু মণ্ডলের মতো লোকজন গায়েব করে দিত। ভাবুন, পার ডে 1,39 টাকা গায়েব করে দিত এই সমস্ত 2,39 টাকা গায়েব করে দিত। ভাবুন, 2,39 টাকা গায়েব করে দিত, আর মাত্র 19-20 লাখ টাকা সরকারের খাতে জমা পড়তো। পার ডে তাদের ইনকাম ছিল অন অ্যাভারেজ 2.5 কোটি টাকা ধরে নিন, পার ডে ইনকাম। সেই কারণেই তো এরকম ভাবে বিয়েতে নাচানাচি করতে পেরেছে। এবার আমি যদি সময় পাই আমি আপনাদের তার বাড়িতে একবার দেখানোর চেষ্টা করব। টুলু মণ্ডল যে বাড়িতে থাকতেন আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আবার পয়সা দিয়ে আবার বাড়িটা দেখতে যাবেন না, আমাদের তো বাঙালি, আমরা আবার শখ করে অনেক কিছু দেখতে যাই, ছেলে মেয়ে ছুটি পড়লে আবার গিয়ে দেখে আসি টুক করে, তো ওখানে যেতেও পারেন। বুঝতে পেরেছেন? আপনি আমি সরকারি চাকরি করব বা বেসরকারি চাকরি করব, সৎ পথে থাকবো, সমস্ত জীবনের সব কিছু পড়াশোনা থেকে যদি ধরেন শেষ পর্যন্ত গিয়ে সমস্ত নিগড়ে নিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স আমাদের যা উপার্জন করব তা 30% টাকা ইনকাম ট্যাক্স নিয়ে নেবে। আর এই সমস্ত লোকগুলো না দেখতে পাবে ইনকাম ট্যাক্স, কিন্তু এদের দেখতে পায় না। এদের কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা এতদিন দেখতে পেত না, পুলিশ তো ছেড়েই দিলাম, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও এদের চোখে পড়তো না, তাই না? এই এত বড় রাজস্ব যজ্ঞের মতো খরচ হচ্ছে, কেউ নাকি টের পেত না। তো যাই হোক, এবার আমি তার বাড়িটা দেখানোর চেষ্টা করি। আসুন একটু বাড়িটা আপনি দেখুন তো, তার বাড়িটা, একটা বাড়ি, এটা এরকম অনেক বাড়ি আছে, একটা বাড়ি দেখায়।
দেখলেন, অসাধারণ বাড়ি, কি সুন্দর বাড়িটা, বেশ আমার কিন্তু বাড়িটা ভালো লেগেছে। কত বড় জায়গা, কত সুন্দর বাড়ি, দারুণ, খুব ভালো বাড়ি, বুঝতে পেরেছেন? তো যে দিনে 2.5 কোটি টাকা ইনকাম করতো, আপনার সারা বছরে জমানো 2.5 কোটি হবে আপনি যখন 60 বছর বয়সে রিটায়ার করবেন। আপনি যদি খুব ভালো চাকরি করেন, আমি ধরে নিচ্ছি, আপনি যদি ক্লারিক্যাল পোস্টে চাকরি করলে 2.5 কোটি টাকা জমানো সম্ভবত যাবে না, কিন্তু আমি যদি ধরে নিই আপনি অ্যাটলিস্ট একটা অফিসার র্যাঙ্কের, প্রিলিমিনারি অফিসার র্যাঙ্কের চাকরি করেন, তাহলে হয়তো হলেও হতে পারে, যদি আপনি একেবারেই 22 বছরে চাকরি পেয়ে থাকেন আর আপনি 60 বছর পর্যন্ত চাকরি করেন, তাহলে হয়তো হলেও হতে পারে। ঠিক আছে, এতগুলো দিন পরিশ্রম করে, আর অফিসার হতে গেলে আপনাকে তার আগের ছাত্রাবস্থায় কতগুলো দিন পরিশ্রম করে আসতে হয়েছে। ইনি একদিনে কামাতেন ওটা, একদিনে। আপনার সারা বছর, সারা জীবনের রোজগার, তাও আপনি যদি খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হন, তাহলে আপনি জীবনের শেষ শয়ান্নে গিয়ে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে আপনি হয়তো, আমি ধরেই নিচ্ছি, ধরুন 2.5 কোটি টাকা আপনি জমালেন। মানে তাও আমি একটু, সবার ক্লারিক্যাল পোস্টের সেটাও সম্ভব নয়, কারণ অতটাও তাদের স্যালারি হয়তো দেওয়া হয় না, হয়তো কথা বলছি ইপস অ্যান্ড বার্থ দিয়ে। আর ইনি একদিনে ওই টাকা কামাতেন, একদিনে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ডিফারেন্স আমাদের সঙ্গে। এবং আমি এবার একটা জিনিস দেখাই, তার যেখানে গাড়ি থাকতো এগুলো দেখুন, তার ট্রাক ফ্রাক যেগুলো থাকতো দেখুন। ঠিক আছে, আপনার যে পাড়াতে থাকেন সেই পাড়াটা অতটা এরিয়া, এটা একটা ড্রোন শট ওপর থেকে তোলা ভিডিও, যেখানে গাড়ি গ্যারেজ ফ্যারেজ থাকতো, তারপরে আপনার ওই ট্রাকগুলো লোড করার জন্য দাঁড়িয়ে থাকতো। আবার সম্পত্তির বহরটা দেখুন, দেখতেও তো ভালো লাগে, দেখুন না। Press the backs of our hands together. It's still wet, so the ink should transfer. Meet me at the side door. We'll sneak on through the main floor. দেখলেন, এগুলো কিন্তু কেউ এগুলো কিন্তু কেউ বুঝতে পারেনি, আমাদের পুলিশ বুঝতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিলেন, চেষ্টা করেছিলেন, বুঝতে পারেননি, নাহলে বুঝতে পারলে ধরতেন। এমনকি আমাদের অকর্মণ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো একেবারে অকর্মণ্য, এরা একেবারে অকর্মণ্য, এরা কোথাও কিছু খুঁজে পায় না। আর জি করে আন্দোলনটা দেখলেন না, যে কোনো কিনারা করতে পারলো না, একেবারে অকর্মণ্য। বলছিলাম না যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি একটা দল হয়, তাহলে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি নয়, একটা রাজনৈতিক দল তৈরি করা উচিত। এটা তার প্রথম এজেন্ডা হবে, যে সেই রাজনৈতিক দলের এজেন্ডা থাকা উচিত আমাদের ওই এদের সমস্ত যারা আছে না, এদেরকে একেবারে আগে ভিআরএস দিয়ে বাড়ি পাঠাতে হবে, এই জায়গাটাকে স্বচ্ছ করতে হবে। এরাও একটা টুলুমণ্ডল হয়ে বসে রয়েছে। তো যাই হোক, আজকে আমি শিফট করবো না অন্য জায়গায়। তো আমার বক্তব্য হচ্ছে, দেখলেন এই সমস্ত দেখালাম, এর গ্যারেজ ফ্যারেজ আপনাদের দেখালাম, এই হলো। এবার বক্তব্য হচ্ছে, কিছুদিন আগে অনুব্রত মণ্ডলকে যখন দেখা গেল যে তিনি ঋতব্রত পন্থী ইয়েতে যোগ দিয়ে দিলেন, তো সেই অনুব্রত মণ্ডল খুব গালিগালাজ করে বললেন, যে আমি আর শোনাচ্ছি না ভিডিওটা, যে তিনি বললেন আমি এমনি জেলে গেছিলাম, অভিষেক আমাকে জেলে পাঠিয়েছিল। মানে এই বলার ধরনটা ছিল এরকম, যে অভিষেক নাকি তাকে জেলে পাঠিয়েছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি বখরা নিয়ে ভাগাভাগির সম্পর্ক ছিল নাকি? কল্পনা করে দেখুন, টুলু মণ্ডল হচ্ছে মানে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। টুলু মণ্ডলের এত সম্পত্তির মালিক হলে অনুব্রত মণ্ডল কত সম্পত্তির মালিক? কতটুকু তার শাস্তি হয়েছে? কতটুকু তার সম্পত্তি বা ধরা পড়েছে? কতটুকু অনুব্রত মণ্ডলের সম্পত্তি ধরা পড়েছে বলুন তো? আমরা কি আদেও জানি যে তার কতটুকু সম্পত্তি আছে আর কতটুকু ধরা পড়লো? আচ্ছা, অনুব্রত মণ্ডল ছেড়ে দিন, টুলু মণ্ডল এরকম প্রথম হায়ারার্কিতে তৃণমূল, তারপরে অনুব্রত মণ্ডল, তারপরে কে রয়েছে? বস। তাহলে বসেদের কত সম্পত্তি হতে পারে এবার আন্দাজ করতে পারবেন? এবার আন্দাজ করে লিখুন তো। যদি 2.5 কোটি টাকা দিনে একা টুলু মণ্ডল রোজগার করতে পারতো, এবং তার 80 ভাগ যদি পাঠিয়ে দেওয়া হতো, যদি ধরে নি ওই দোলা সেনের ওই বক্তব্য সত্যি হয়ে থাকে, তাহলে কত টুলু মণ্ডল রয়েছে পশ্চিমবঙ্গে? সংখ্যাটা 3000 থেকে 5000 হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, মানে ছিল একটা সময়। এবং তারা যদি 80% পাঠিয়ে দেয় কারুর কাছে, তাহলে সংখ্যাটার পরিমাণ একবার ভেবে দেখুন। আমাদের এই ঋণের টাকা একদিনে শোধ হয়ে যেতে পারে, হতেও পারে এটা, জানেন তো? বা কি বলবো, মানে অন্তত 50% শোধ হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন?
এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমাদেরকে শুধু বোকা বানানো হয়, জানেন তো। আমাদেরকে সরকারের, তবে শুভেন্দু অধিকারী সরকার কি করেছে জানেন? আশার আলো এটাই, এই যে গেটগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারিকরণ করে দিয়ে এই টুলু মণ্ডলদের হাতে তুলে দিয়েছিল শুভেন্দু অধিকারী প্রথম দিন আসার পর থেকে, এইগুলোকে তিনি সরকারি কর্মচারীর আন্ডারে দিয়ে দিয়েছেন। এখন এইগুলো কিন্তু এই টুলু মণ্ডলরা নিয়ন্ত্রণ করেন না, সরকারি কর্মচারীরা নিয়ন্ত্রণ করেন। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে মাসে মাত্র 19 লক্ষ টাকা করে, মাসে না দিনে 19 লক্ষ টাকা করে রাজস্ব আয় হতো, সেটা হঠাৎ করে বেড়ে গিয়ে 1 কোটি টাকার কাছাকাছি আয় হতে শুরু হয়ে গেছে আসার পর থেকেই। বিজেপি আসার পর থেকেই 1 কোটি টাকার কাছাকাছি আয় হতে শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী টার্গেট দিয়েছেন ওই আয়টাকে 3 কোটি টাকায় নিয়ে যেতে হবে, এবং শুধু 3 কোটি না, মাসে 100 কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে ওখান থেকে বলে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন। একমাত্র আশার আলো এইটুকুই দেখাতে পারি আপনাদের সামনে। এত অন্ধকারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে 21শে জুলাই যারা তার তলায় গিয়ে বসেছিলেন, তাদের মধ্যে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, জানি না আয়নার দিকে তাকিয়ে কিংবা নিজের সন্তানের দিকে তাকিয়ে নিজেদের ক্ষমা করবেন কিনা। একবার নিজের পকেটের দিকে হাত দেখবেন আর নিজের ব্যাংক ব্যালেন্সগুলো একবার চেক করবেন। তারপরে দেখবেন যে আপনাদের ভুল সিদ্ধান্ত এক একটা টুলু মণ্ডল তৈরি করে দিয়েছিল। আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 15টা বছর টাইম না দিতেন না, যদি 5টা বছর টাইম দেওয়া, ম্যাক্সিমাম ভুল তো একবারই করেছিলাম 2011, তারপরে 5টা বছর পরে একে সরিয়ে দেওয়া উচিত ছিল, সেটা পশ্চিমবঙ্গের মানুষ করতে পারেনি। তো সেইটার জন্য আজকে পরিণতি আমাদের কোন জায়গায় সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে। লিখে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই।